আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানিয়ে দিবেন। সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? ওকে। আজকে আমরা আলোচনা করব আমাদের মাস্টার বইয়ের দ্বিতীয় ক্লাস, এটা ন্যারেশনের উপরে। আর দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব পেজ নাম্বার, আপনাদের নিশ্চয়ই মনে আছে 24 সম্ভবত, আমার যতটুকু মনে আছে। আপনারা একটু পেজ নাম্বার কাইন্ডলি আবার একটু যারা ছিলেন গত ক্লাসে একটু কমেন্ট করবেন যে পেজ নাম্বার কত থেকে শুরু করবো। আমি ততক্ষণ একটু ওপেন করে ফেলি আমাদের পেজ নাম্বারটা। মাস্টার বইয়ের উপরে আমাদের যে কোর্সটা, সেটার কত নাম্বার পেজ থেকে আমরা শুরু করবো। ওকে, একটু কাইন্ডলি পেজ নাম্বারটা মনে আছে কিনা দেখি আপনাদের, যারা ক্লাস করেছিলেন। হ্যাঁ, 424, তার মানে আপনাদের মনে আছে। ঠিক আছে, আমরা তাহলে 424 নাম্বার পেজটা ওপেন করে ফেলি এবং সেখান থেকে আমরা ক্লাসটি শুরু করি। ওকে, হ্যাঁ, এই যে এই পেজ থেকে। সবাই রেডি তাহলে? আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, এবং আমার সঙ্গে সঙ্গে আপনারাও উত্তর দেওয়ার চেষ্টা করবেন নিজেরাই। আমরা তাহলে একটু শুরু করি। আচ্ছা, গতকাল ক্লাসে যেটা ছিল, আমরা যেহেতু আমাদের হিসাব অনুসারে যাই। আচ্ছা, প্রথমে আসি স্যার 20 নম্বর প্রশ্ন, যেখানে ছিল হি সেড, এটা পাস্ট টেন্সে আছে, ভার্ব টু। আর ইট মিট, দেখেন এম ডাবল ইটি, এটা হচ্ছে প্রেজেন্ট, বাট এটা আগে থেকে আছে কিসে? এম ইটি, মিট। আর আমরা জানি আগে থেকে পাস্টে থাকলে তখন উত্তরে করতে হয় ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স, মানে হ্যাড দিয়ে তারপরে ভি3। তার মানে আমাদের এটার যে উত্তর, সেটার মধ্যে অবশ্যই হ্যাড মিট কথাটা থাকতে হবে। কি থাকতে হবে? হ্যাড মিট। ওকে, 424 নাম্বার পেজ থেকে আমরা শুরু করছি। ওকে, আজকে তো এত পেজ থেকে শুরু করার কথা, সেখান থেকে শুরু করছি, টেনশনের কিছু নাই। তাহলে এটা তো সেম পেজ আছে, তাই না? 424, হ্যাঁ 424ই তো আছে। দেখছেন, আপনারা শুধু শুধু কনফিউশনে দিয়ে দেন। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম স্যার, এটা ভার্ব টু আছে, তাহলে এখানে আমাদের লাগবে কি? হ্যাডমেড। এটা আমরা যেহেতু গত ক্লাসে আলোচনা করছি, আজকে যারা নতুন করছেন গত ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, তাহলে ধারাবাহিকভাবে ক্লাসটা করবেন। আর আজকের ক্লাসটা 5 মিনিট অপেক্ষা করেন, আপনিও বোঝা শুরু করবেন। আচ্ছা, তাহলে হ্যাডমিট যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের উত্তরে আসবে। এবার অপশনের মধ্যে দেখেন, এতে শুধু হি দিয়ে মিট আছে, হবে না। সিতে হি দিয়ে ওয়াজ দেওয়া আছে, তার মানে এটা হবে না। আবার ডি নাম্বারে দেখেন হ্যাজ দিয়ে মিট দেওয়া আছে, তার মানে এটাও হবে না। বাট আমাদের লাগবে কোনটা? সাবজেক্টের পরে হ্যাড মেট, যেটা আছে বি নাম্বারে, তাহলে উত্তরটা হচ্ছে বি। আপনারাও আমার সাথে সাথে যখন প্রশ্ন দেখে ফেলেন, আপনারা আমার আগেই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার অ্যাক্টিভনেস প্রকাশ করবে যে আপনি আমাদের সাথে আছেন, অ্যাক্টিভ। এরপর একটু আসি 21 নম্বর প্রশ্ন, আরিফ টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার। তাহলে সে একটা ঘন্টা অপেক্ষা করছে। এই যে কথাটা দেখেন, সে একটা ঘন্টা অপেক্ষা করছে, এই বিষয়টাকে আমরা যদি খেয়াল করি, তাহলে আরিফ, দেখেন এই জায়গা ছিল আরিফ, এরপর এখানে কি ছিল? টোল্ড। তাহলে টোল্ড এর জায়গায় আপনারা জানেন এবার উল্টা করতে হবে, মানে সেইড টু। এখন যতগুলা অপশন আছে তার মধ্যে থেকে যদি আমরা মাইনাস করি, আমাদের লাগবে কি? টোল্ড এর জায়গায় সেইড টু। বাট এক জায়গায় টোল্ড টু দেওয়া আছে, মানে এটাকে আগে বাদ দিয়ে রাখলাম। হ্যাঁ, তাহলে সেইড টু, সেইড টু, সেইড টু, বাকি তিনটায় আসে। এবার আসি দ্বিতীয়টায়, যেহেতু এইটা পাস্ট টেন্সে আছে আর এইটাই হ্যাড দিয়ে ভার্বের তৃতীয় রূপ আছে, দেখেন। কিন্তু আমার প্রশ্ন করলে আসবে কি? সরাসরি ভার্বের টু লাগবে, কারণ এটার সাথে এটা মিল থাকতে হবে। তাহলে হ্যাড ওয়েটেড থাকলে আমরা লিখবো ওয়েটেড, আর এইখানে যদি থাকতো আগে থেকে ওয়েটেড, উত্তর করার সময় লিখতাম হ্যাড ওয়েটেড, যেমন আগেরটাই করছি। তাহলে আমার এখানে লাগবে কি? ভার্বের টু, এখানে আছে ভার্বের টু। এখন যতগুলো অপশন আছে খেয়াল করেন, তার মধ্যে শুধু এইটাই আছে ভার্বের টু, বাট এটা আছে হ্যাড টু ওয়েট, মানে এটা হবে না। এটার মধ্যে আছে কি? হ্যাভ প্রেজেন্ট, এই জন্য এটা হবে না। তার মানে এই নাম্বারটা এখানে উত্তর। ওকে, আপনারা আমার সাথে একটু রেসপন্স করবেন অবশ্যই। এরপরে আসি স্যার 15 নম্বর প্রশ্নটা, যেখানে 22 নম্বরে বলছে কি? কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ দ্যাট। এই যে এই ওয়ার্ডটা বা সেন্টেন্সটার সঠিক ইনডিরেক্ট কোনটা হবে? সেইড
পাস্ট টেন্সে আছে দেখেন। আবার ওয়াজ এটাও পাস্ট টেন্সে আছে। আমরা জানি যদি কখনো পাস্টে আগে থেকেই থাকে তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে, মানে হ্যাড দিব, হ্যাডের পরে যে ভার্ব থাকে তার তৃতীয় রূপ। ওয়াজের তৃতীয় রূপ কি স্যার? ওয়াজ যেহেতু বি ভার্ব, বি ভার্বের তৃতীয় রূপ বিন, তার মানে উত্তরের মধ্যে যেটাই হ্যাড বিন থাকবে সেটা হবে আমাদের উত্তর। এবার খেয়াল করেন যতগুলো আছে এর মধ্যে আছে ওয়াজ সাফারিং হবে না, হ্যাড সাফারিং হবে না, হ্যাড বিন এটা আছে, আর এটা ওয়াজ বিন, তাহলে সি নাম্বারটা উত্তর। এটা হচ্ছে আপনি যখন একটু অ্যাক্টিভ লেভেল আর একটু ভালো যাবেন, গতকাল আমরা আরো ডিটেলস পড়ছিলাম, আজকে হচ্ছে এমসিকিউ গুলা কিভাবে দ্রুত আমরা কমপ্লিট করব সেই অংশটা দেখছি। তাহলে হ্যাড বিন আছে একটার মধ্যে, তাহলে এটা উত্তর। আমার কথা কি বুঝতে পারছেন যে আপনি আগেই কোন জায়গাটা খেয়াল করবেন? আপনি আগেই যদি চিন্তা করেন যে সাবজেক্ট অবজেক্ট হ্যান ত্যান এগুলো দেখার দরকার নাই পরীক্ষার হলের মধ্যে, তাহলে সময় খুব একটা থাকবে না। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি, 22 থেকে উপরের দিকে আসি। 23 নাম্বার প্রশ্ন দেখেন। He said, I have been working since sunrise. তাহলে said verb to আছে, have আছে প্রেজেন্ট, তাহলে এটারও পাস্ট লাগবে। তাহলে have এর পাস্ট কি স্যার? had। তাহলে আপনার উত্তরে থাকতে হবে had been। ওকে, কি থাকতে হবে? had been। এবার যতগুলো অপশন দেখেন তার মধ্যে শুধুমাত্র এটাই আছে had been, আর কোথাও নাই, মানে সি উত্তর। ওকে, কি হবে? সি উত্তর। বুঝতেছেন কি স্যার? বুঝলে একটু রিয়্যাক্ট দিয়েন অথবা একটু ক্লিয়ার লিখেন, ওকে সমস্যা নাই। 24-এ দেখেন কি বলছে, said হি হ্যাড বিন ওয়েটিং, তাহলে হি হ্যাড বিন রাইটিং বলছে, তাহলে আমরা দেখছি মাত্রই হ্যাড বিন এটা কখন লিখছিলাম? যখন ওয়াজ ছিল, ওয়াজ থাকার কারণে লিখছিলাম হ্যাড বিন। আর এবার উল্টা করতে বলছে, তার মানে হ্যাড বিন দেওয়া আছে, আপনার লাগবে সেখানে একটা ওয়াজ। যেহেতু আপনার ওয়াজ লাগবে, তাহলে এবার সেই জিনিসটাই খেয়াল করব, আমরা যতগুলো অপশন আছে তার মধ্যে দেখেন এইটার মধ্যে আছে ওয়াজ, আর কোথাও এটা আছে রাইট, এটা হ্যাভ, এটা রুট, মানে নাই। তাহলে উত্তর হচ্ছে এটা, যে হি সেড আই ওয়াজ রাইটিং এ লেটার। ওকে, গুড, ঠিক আছে, আপনারা উত্তর করছেন, ওকে ফাইন। তাহলে এটা গেল স্যার। পরের প্রশ্নটা দেখি। নেক্সট কোশ্চেন আমাদেরকে বলা হচ্ছে, he said that he had seen, সেম জিনিস আগের মতো দেখেন, he had seen। এখন আমরা যদি খেয়াল করি এখানে said আছে, that এর জায়গায় একটা কমা হবে জানি, এখানে ইনভাইটেড কমা হবে, এবার had seen আছে মানে আগে থেকেই পাস্ট পারফেক্ট, তাহলে had seen কখন লিখবো? যখন স থাকবে, মানে পাস্ট টেন্স স থাকলে had seen, আর had seen থাকলে স। এটা প্রশ্ন আর উত্তরের উপর নির্ভর করে। যেহেতু হ্যাড সিন দেওয়া আছে তাহলে উত্তরের মধ্যে অবশ্যই স কথাটা লেখা থাকবে, আর যতগুলো উত্তর আছে তার মধ্যে একটাই আছে স, এই জন্য এটাই উত্তর, আর কোথাও স কথাটা নাই, মানে এ। উত্তরটা কি হবে? এ। ওকে, হ্যাঁ গুড। এই যে আপনারা উত্তর করছেন, এটা হচ্ছে স্যার দ্রুত করার জন্য আমরা এখন এই প্রসেসটা আসছি, আর বেসিক কালকে আমরা আরো ডিটেলস আলোচনা করছিলাম। এরপরে বলছে পুট দ্য ফলোইং ইনটু ইনডিরেক্ট স্পেস। এবার ইনডিরেক্ট স্পেস দেখেন, সেখানে কি বলছে আমাদেরকে, যে when I got home I found I had lost my umbrella, লাইলা said। ইনভাইটেড কমার বাহিরে এবার পাস্ট টেন্স আছে, যেহেতু পাস্ট টেন্স আছে, আমরা একটু উপরে যাই, হয়তো তাহলে আপনারা ক্লিয়ার দেখতে পাবেন না। এখন দেখেন আমাদের যেই কথাটা এখানে দেওয়া আছে এ টু জেড, আমরা যদি সেখান থেকে খেয়াল করি আমাদের যে অংশটা লাগবে, তাহলে when I got home I found I had lost my umbrella, লাইলা said। যখন আমি ঘরে পৌঁছালাম তখন আমি দেখলাম যে আমি আমার মানে আমব্রেলাটা পাচ্ছি না। এখন আমাদের এখানে কি দেওয়া আছে, যে when I got home, বাট আমাদের কথা যেটা ছিল যে স্যার আমরা যখন দেখব আই আছে, গট আছে, আই আছে, ফাউন্ড আছে, আই আছে, হ্যাড লস্ট আছে দেখেন, আর লাইলা সেইড অলরেডি একটা দেওয়া আছে। এখন লাইলা সেইড এটা আছে পাস্ট টেন্সে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, এখন আমরা যদি এটাকে সরাসরি ইনডিরেক্ট করতে চাই তাহলে প্রথমে লাইলা সেইডটা চলে আসবে, এরপর একটা দ্যাট দিয়ে আমরা যুক্ত করব। তাহলে এটার মধ্যে লাইলা সেইড আছে, তারপরে দ্যাট আছে, এটাও লাইলা সেইড দ্যাট আছে, এটাও লাইলা সেইড দ্যাট আছে, এটাও লাইলা সেইড দ্যাট আছে। আচ্ছা, এরপরের যে প্রশ্নটা খেয়াল করেন, যেটা আমাদের লাগবে, যে when I got home, যখন আমি বাসায় পৌঁছালাম, এরপরে একটা কিছু ঘটছে। এখন when যখন আমি পৌঁছালাম, আমি আই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হয় সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট কি ছিল? শি, তাহলে when দিয়ে আয়ের জায়গায় শি হবে। আর এইবার when এর পরে শি পর্যন্ত আসেন, when শি 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 সবগুলাই দেওয়া আছে, তাই না? এখন দেখেন যদি আমরা বাকিটুকু খেয়াল করি, এখানে সে গট হোম,
এখন গট হোম যে অংশটা, এখান থেকে আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, তো আমরা টোটাল যে সেন্টেন্সটাকে পাচ্ছি সেই জায়গাটায় একটা জিনিস আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে টোটাল সেন্টেন্সের মধ্যে যদি কখনো একটা পারফেক্ট টেন্সে থাকে, বুঝেন, একটা পারফেক্ট টেন্সে থাকে, তাহলে আপনার এই জায়গাটায় একটা জিনিসই রাখবো, সেটা হচ্ছে ওই একটা পারফেক্ট টেন্স থাকলে বাকি টেন্স আর পরিবর্তন করা যাবে না। অলরেডি একটা হেড লস্ট আছে, কি বলছি, অলরেডি একটা হেড লস্ট আছে। যেহেতু একটা হেড লস্ট আছে দেওয়া মানে পাস্ট পারফেক্ট, আপনি আর কোনোটা টেন্স পরিবর্তন করতে পারবেন না, শুধু পার্সনটা পরিবর্তন করবেন। তার মানে আমার আয়ের পরে গট গটই থাকবে, আয়ের পরে ফাউন্ড ফাউন্ডই থাকবে, আয়ের পরে হেড লস্টই থাকবে। বুঝতে পারছেন? তাহলে শিটা হয়েছে শুধুমাত্র, শির পরে কি লাগবে, গট, বাট প্রথমটায় আছে হেড, লাস্টেরটা আছে হেড, মানে এই দুইটা বাদ। ওকে, আবার আরেকটা বিষয় দেখি, এটাই গট আছে ঠিক আছে, শি ফাউন্ড এটা ঠিক আছে, এখানে আই ফাউন্ড এর জায়গায় শি ফাউন্ড, বাট এখানে হ্যাড দিছে মানে এটা ভুল। ওকে, এই নিয়মটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন। সেটা কি, এখানে লেখা আছে দেখেন, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পেসে দুই বা ততোধিক ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে সেই ভার্বগুলোর পাস্ট ইনডিফিনিট টেন্স অপরিবর্তিত থাকে। অর্থাৎ একসাথে যখন দুইটা তিনটা পাস্ট টেন্স হয়ে যাবে তখন একটাও পরিবর্তন করব না, সবগুলা সেম থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন স্যার? এটা কি বলছি, যখন দুই বা ততোধিক পাস্ট টেন্স থাকবে মানে কমপ্লেক্স সেন্টেন্স থাকবে, তখন আপনি সেটার টেন্স পরিবর্তন করতে পারবেন না যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, সেই কথাটা এখানে বলছে। কথা বুঝতে পারছেন? তাহলে একটু ক্লিয়ার লিখবেন এই প্রশ্নটা যদি বুঝে থাকেন যে কখন, কারণ এই প্রশ্নটা আপনি একটু পরে আবার প্রশ্ন করবেন স্যার বুঝি নাই বা অনেকেই। এটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন যে এটা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা। ওকে, বলছি যদি কখনো দেখেন একটা সেন্টেন্সে দুইটা পাস্ট টেন্স আছে, বুঝেন, আমি আবার একটু ক্লিয়ার অন্য জায়গায় নিচ্ছি, পরে 425 আবার আসতেছি ফিরে, আমি একটু এটাকে আলাদা করে লিখতেছি, হ্যাঁ, একটু খেয়াল করবেন, বুঝেন। ধরেন এখানে লিখলাম লিমা সেইড, লিমা বলছে, কি বলছে, আই গট এ প্লাস। এটা একটা প্রশ্ন। আচ্ছা যাই হোক, এটা অন্য একটা অপশন অন করা ছিল যার কারণে এটা হয়ে গেছে, দেখতেছি। Lima said I got A plus। এখন এই যে সেন্টেন্সটা একটা মাত্র পাস্ট টেন্স আছে, বুঝেন। ওকে, পাস্ট পারফেক্টের জন্য এই নিয়মটা মনে রাখবেন, দুইটা পাস্টের থেকে পাস্ট পারফেক্ট। আর সবচেয়ে বড় কথা মনে রাখবেন, পাস্ট কমপ্লেক্স টেন্সেস হইলে, পাস্ট কমপ্লেক্স হইলে তখন এটা করা লাগে না। এখন দেখেন এটাকে আমরা কি করব, লিমা রাখবো, লিমা, সেইডের জায়গায় লিখবো সেইড, কনজাংশন হিসেবে দিব দ্যাট, আই যেহেতু ফার্স্ট পারসন তাহলে লিমার প্রোনাউন হিসেবে আসবে শি, গট আগে থেকেই পাস্ট টেন্স আছে, তাহলে উত্তরে আপনাকে করতে হবে হ্যাড দিয়ে V3, তাহলে আমরা হ্যাড গটের তৃতীয় রূপ গট, এরপরে এ প্লাস করবো, এটা আমাদের উত্তর। বাট এই প্রশ্নটা খেয়াল করেন, যদি এমন হইতো যে লিমা সেড, লিমা বলল, when I got, এটাকে when I got a plus I felt হ্যাপি। তো এই যে যখনই লিখছি আমি, এবার দেখেন ভার্ব কয়টা হয়েছে, এইখানে একটা ভার্ব টু আসছে,
এখানে আরেকটা ভার্ব টু আসছে, মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ভার্ব টু আসছে। এরকম যদি দুইটা ভার্ব টু এসে যায় পরপর, অথবা তিনটাও এসে যায় বা চারটাও এসে যায়, যদি এমন হয়ে যায় তখন ওই পাশের কোনো টেন্স পরিবর্তন হয় না। তখন আপনাকে এরকম লিখতে হবে লিমা, তারপর হচ্ছে সেইড, দ্যাট, এরপর হচ্ছে ওয়েন। এখন আপনার নিয়ম অনুসারে আয়ের জায়গায় শি, এখানে হওয়ার কথা ছিল হ্যাড গট, বাট কেন এটা হবে না? কারণ দুইটা পাস্ট টেন্স হইলে এই নিয়মটা প্রযোজ্য নাই, পাস্ট টেন্সই থাকে। তখন আপনাকে কি করতে হবে? তখন গটটা গটই রাখতে হবে, এরপরে এ প্লাস, এরপরে আপনি যে কমা ছিল কমা দিবেন, এরপরে আবার শি, এরপরে ফেল্ট যা ছিল, এরপরে হ্যাপি। বুঝতে পারছেন কি এখন স্যার? যারা প্রশ্নটা করছিলেন তারা কি এখন বুঝতে পারছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে তারা বুঝতে পারছেন কিনা। ওকে, এখন একটু বললেন যে বুঝতে পারছেন কিনা, রেসপন্স করেন স্যার। আচ্ছা, আমি একটু লাইটিংটা দেখতেছি, লাইটিং এ সমস্যা হয় কিনা কম বেশির জন্য। আচ্ছা ঠিক আছে। এবার এখানে যদি খেয়াল করি, পরের প্রশ্ন যাব, সরি 425 নাম্বার পেজ, নেক্সট। বুঝেন, দ্বিতীয় কথা হচ্ছে স্যার, যখন আপনার অভ্যাস কোনো একটা জিনিস করতে আপনি অভ্যস্ত, যদি এমন টাইপের কোনো কথা হয় যে স্যার, যদি কখনো এমন টাইপের কোনো কথা হয় যেটা আপনি করতে রেগুলার অভ্যস্ত, এটাকে বলা হয় হ্যাবিচুয়াল ট্রুথ, মানে প্রতিদিন আপনি করেন, এই ধরনের সেন্টেন্সও আপনার টেন্স পরিবর্তন হয় না। আবার ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য হইলে সেটাও কি হয় না, টেন্স পরিবর্তন হয় না। ওকে, এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে জায়গাটা, এখানে প্রথম প্রশ্নটা 27, যেখানে বলছে চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পেস অফ দ্য ওয়ার্ড। এখন ধরেন এখানে প্রশ্ন ছিল হি সেইড, সে বলল আই টেক বাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং, আমি প্রত্যেক দিন সকালে পদ্মা নদীতে গোসল করি। তার মানে এটা তার অভ্যাস, যেহেতু প্রত্যেক দিন কথাটা লেখা আছে। তো যখনই প্রত্যেক দিন কথাটা লেখা আছে মানে এইটারও টেন্স পরিবর্তন হবে না। কেউ যদি বলে আমি প্রতিদিন দাঁত ব্রাশ করি, প্রতিদিন 3 বেলা ভাত খাই, প্রতিদিন বাজারে যাই, এরকম এভরিডে রেগুলার যে কাজগুলো করেন এগুলার টেন্স পরিবর্তন হয় না। ওকে, এটা মনে রাখবেন। এখন দেখেন প্রশ্নটা ছিল এরকমই, তাহলে হি সেইড, সেইড থেকে যাবে, এখানে একটা দ্যাট দিব, আর আইটা এবার কি হবে স্যার, হি যেহেতু থার্ড পারসন আর আই এটা অনুসারে হয়, তাহলে এখানে হবে হি। আর হি হইলে টেক আর টেক থাকবে না, ওইটা প্রেজেন্টই হবে, বাট টেকের সাথে ইএস যুক্ত হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই টেক্স হবে। কেউ যেন টুক দিন না, কারণ টেন্স পরিবর্তন হবে না, বাট পার্সন পরিবর্তন হওয়ার কারণে ভার্বের সাথে এস বসবে। ওকে, কি প্রশ্ন, দ্যাট আর হোয়েন একসাথে বসবে? হ্যাঁ, এবার দেখেন প্রশ্নটা খেয়াল করি নাই, আবার একটু প্রশ্ন লিখে দেন প্রয়োজনে। আচ্ছা, এখন দেখেন যেখানে বলছে কি চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পেস, তাহলে আমাদের প্রথমে সেইডটা আমরা সেইড রাখবো সব জায়গায়, দ্যাটটা দ্যাট, এখন এই পর্যন্ত সব ঠিক আছে। এরপরে হি সব ঠিক আছে, বাট আমাদের লাগবে টেক্স, এরপরে কি লাগবে, টেক্স। শুধু এইটার মধ্যে টেক্স আছে আর একটাও নাই, তার মানে সি নাম্বারটা উত্তর। ওকে, এরপরে আসেন স্যার 28, হি সেইড টু মি, সে আমাকে বললো রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এটাও চিরন্তন সত্য কথা, তাহলে এটারও টেন্স পরিবর্তন হবে না। তাহলে সেইড টুর জায়গায় আমার লাগবে কি স্যার, সেইড টুর জায়গায় লাগবে টোল্ড, আর মি দিব, কমার জায়গায় দ্যাট দিব, তাহলে সবগুলার এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমার রেগুলার এক্সারসাইজ সাবজেক্ট থার্ড পারসন চেঞ্জ হবে না, সেম থাকবে রেগুলার এক্সারসাইজ, এটাও ঠিক আছে এই পর্যন্ত। এরপরে খেলা শুরু। আমরা যেহেতু বলছি এরপরে ইজ বসবে, তাহলে ইজ দিব, ইজ।
এরপরে গুড ফর হেলথ, ঠিক আছে। আর অন্যগুলাই দেখেন গুড ফর নাই, বেস্ট লিখছে, গুড ফর হেলথ বাট ওয়াজ লিখছে, টু বি লিখছে, মানে এগুলো হবে না। তাহলে এ নাম্বারটা উত্তর, কারণ বাকিটুকু যা থাকবে তাই, ঠিক আছে, বাকিটুকু যা থাকবে সেম। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখি, 29 এবং 30-এর দিকে যাই। এখানে আমাদেরকে কি বলা হয়েছে? এখানে প্রথমে বলছে সোয়া সেড আই ওয়াক এ মাইল এভরিডে, তাহলে এখানে এভরিডে এর কথা বলছে, তাহলে সে প্রতিদিন 1 মাইল হাঁটে, শুধু আয়ের জায়গায় আসবে শি আর ওয়াকের সাথে একটা এস দিব, তাহলেই উত্তর। ওকে, তাহলে শি ওয়াকস, শুধুমাত্র ওয়াকের সাথে এস আছে বি নাম্বারে, তাহলে এটা উত্তর। ওকে, আসেন 30, জিনিনা, জিন্নিয়া সেইড আই রিড অল সর্ট অফ ম্যাগাজিন, আমি সকল প্রকারের ম্যাগাজিনই পড়ি, তাহলে সে সব প্রকারের ম্যাগাজিন পড়ে, এটা তার অভ্যাস, সব পড়ে, এটা তার কি একটা অভ্যাস। এখন খেয়াল করেন, যখন এখানে জিরিনা বলছে, তাহলে জিরিনা সেইড দ্যাট, এরপরে আয়ের জায়গায় শুধু শি দিব, রিডের সাথে এস দিব, তাহলে শি রিডস, এটা শুধুমাত্র এই এ নাম্বারে আছে, আর কোথাও নাই, তার জন্য এটা উত্তর। এরপর আসেন 31 নাম্বার প্রশ্ন, যেখানে বলছে কি হি সেইড উই আর অল সিনার, আমরা সবাই পাপী, চিরন্তন সত্য কথা, তাহলে এখানে একটা দ্যাট দিব, এবার উইটা উই থেকে যাবে, যেহেতু আমরার মধ্যে আমি কথাটাও আছে, সবাই, এই উই চেঞ্জ হয় না। ওকে, তাহলে উইটা উই থেকে যাবে, বাকি প্রেজেন্ট যা আছে তাই, শুধু এখানে একটা দ্যাট দিব, আর কোনো কাজ নাই। ওকে, তাহলে দ্যাট দেওয়ার পরে এই যে এখানে দেওয়া আছে হি সেইড দ্যাট উই আর অল সিনার্স, আর কোথাও এই টাইপের নাই, ঠিক আছে, এ পর্যন্ত 31। এরপর আসেন স্যার পরের প্রশ্নটা আমাদের, পরের প্রশ্ন ঠিক আগেরটা রুলটা করতে বলছে, তাহলে হি সেইড দাও আছে, দ্যাট আছে, আর উই আর অল সিনার্স চিরন্তন সত্য, তাহলে এখানে একটা ইনভার্টেড কমা লাগাবো, আর দ্যাট কেটে দিয়ে একটা কমা দিব, তার মানে এটা উত্তর। এই যে হি সেইড উই আর অল সিনার্স, সেম। বুঝতে পারছেন এই পর্যন্ত কি বলছি স্যার? যেহেতু এমসিকিউ গুলো সলভ করে যাচ্ছি, এমসিকিউ আগে সম্পূর্ণ উচিত ছিল বইতে আগে এখানে বেসিক আলোচনা করা, বাট যেহেতু আমরা বই ধরে কোর্স করাই, তা বইয়ের মতোই যাইতে হয়, কিছু করার নাই, আমরা আমাদের মতো করে নিজেদের মতো করে নিজেরা যাই না সাধারণত। তাহলে আপনি বলবেন যে স্যার বইয়ের মতো করে ধরে পড়ান, বই ধরে পড়ান। আমার মনে আছে, আমার যখন স্মার্ট বোর্ড ছিল না, ধরেন আরো বছর, 1 বছরের আগে, 1.5 বছর 2 বছর আগে, তখন বই ধরে এরকম দেখাইতে হয় যে আমি এত নাম্বার পেজ থেকে এখন পড়াচ্ছি। এখন তো যাই হোক বইটা এখানে নিতে পারতেছি, তখন সেটাও পারতাম না। আচ্ছা, এরপরে আসি স্যার 426 নাম্বার পেজে, যেহেতু রুলগুলা সেম সেম, এই জন্য আমি জাস্ট এমসিকিউ গুলা করতেছি, কারণ এমসিকিউ গুলা থেকে আপনার পরীক্ষাতে আসবে, পরীক্ষাতে রুল তো আর আসবে না, আসবে এমসিকিউ, বাট এমসিকিউ যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা। এবার হোয়াট ইজ দ্য রাইট চেঞ্জড ফর্ম অফ দ্য সেন্টেন্স? দেখেন, দ্য সেইন্ট সেইড, দরবেশ বলছে কি ম্যান ইজ মর্টাল, চিরন্তন সত্য কথা, আজীবন সত্য, তাহলে সব ঠিক থাকবে, শুধু একটা দ্যাট যুক্ত করব, তাহলে দ্য সেইন্ট সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল, এটা বি নাম্বারে আছে, এটা উত্তর। 34-এ বলছে টিচার, কি বলছে? সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, চিরন্তন সত্য কথা, টেন্স পরিবর্তন হবে না, তার মানে এটা দ্য টিচার সেইড, শুধু একটা এক্সট্রা দ্যাট যুক্ত হবে, বাকিটুকু যা আছে তাই, ঠিক আছে। সতেরোতে, তখন তো আমার স্মার্ট বোর্ড ছিল না, তাই নিজের মতো করে পড়াতাম, এবং সবচেয়ে ভালো কথা, যখন আমি 17 ব্যাচ পড়াইছি, যদি 17 ব্যাচের কেউ থেকে থাকে তারা বলতে পারবে, ওই ব্যাচের স্টুডেন্টরাই সবচেয়ে ভালো ক্লাস করতো। কারণ কি? কারণ তখন আমরা আমাদের মতো করে পড়াতাম, এবং এখান থেকে সলভ করতাম প্রশ্নগুলো, একটা সলভ করতাম, বাকিগুলা ওই ক্যাটাগরির স্কিপ করতাম। যাই হোক, বইয়ের থেকে আর বেসিক তো কিছু নাই, বই না হইলে তো আপনারা কোর্স কিনতেনই না, যে স্যার এই বই ধরে পড়াবেন, এই জন্য আমরা এই বই ধরেই পড়াচ্ছি, টেনশনের কিছু নাই। আমার বই যখন বাজারে আসবে তখন হয়তো আমি আমার মতো করে আবার পড়াবো, আমার মতো করে। তাহলে আনিস সেইড আই মাস্ট রাইট এ লেটার, আমি বলছি, কি বলছে আনিস? বলছে আমি অবশ্যই একটা চিঠি লিখবো। স্যার মনে রাখবেন, মাস্ট থাকলে হ্যাড টু, এটা মুখস্থ করে ফেলবেন, কমেন্টে লিখে ফেলেন, আগে থেকেও জানা আছে। মাস্ট থাকলে কি হবে? হ্যাড টু, মনে রাখেন, মাস্ট থাকলে কি হবে? হ্যাড টু হবে, ঠিক আছে। তাহলে আনিস সেইড, মাস্টের জায়গায় কি দিব? একটা হ্যাড টু, শুধু এখানে একটা দ্যাট, আর আয়ের জায়গায় হি। এখন খেয়াল করেন, সবগুলাই আনিস সেইড আনিস সেইড আনিস সেইড আনিস সেইড, দ্যাট দ্যাট, এই দুইটাই দ্যাট নাই, এই দুইটা আগেই বাদ দেই, যেহেতু দ্যাট নাই। এই দুইটাই দ্যাট আছে, বাট একটা হির পরে মাস্ট, একটা হির পরে হ্যাড টু লেখা আছে, তার মানে হ্যাড টুটা উত্তর, 2 নাম্বারে।
34 নম্বরে বলছে অল মাস্ট, আবারও মাস্ট আছে, তাহলে হ্যাড টু যুক্ত যেটা সেটা আসবে উত্তর। তবে এখানে আছে অল মাস্ট গো, এখানে হি সেড অল মাস্ট গো, এখানে যেহেতু অপশনে হ্যাড টু নেই তাহলে আপনাদেরকে মাস্টই রাখতে হবে। ওকে, মাস্টই রাখতে হবে, হ্যাড টু যেহেতু অপশনে নেই। এই যে অল মাস্ট গো এটা চিরন্তন সত্য কথা বোঝায়, এটা দিয়ে বোঝায় সবাই মারা যাবে। অল মাস্ট গো মানে কিন্তু সবাই মারা যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের মাস্টই রাখতে হবে, আর কোথাও মাস্ট আছে অপশনে নাই, এই একটাই আছে মাস্ট গো শুধু। যে হি সেড দ্যাট অল মাস্ট গো, আর অল মানে সবাই, সবাই বলতে তারা, এখানে দে লিখছে, দে মাস্ট গো, হ্যাড টু গো থাকলে হ্যাড টুই দিতাম। পরের প্রশ্ন দেখেন 37 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট অফ মাস্ট ইউ লিভ নাও। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারগেটিভ, আর ইন্টারগেটিভ থাকলে আপনারা জানেন আস্ট লিখতে হয়। আস্ট আমরা দিয়ে শুরু করব, তাহলে আস্ট যেহেতু আস্ট করব আর মাস্টের জায়গায় হ্যাড টু, এটা মনে রাখবো। তাহলে আমাদের যতগুলো আস্ট আছে এখানে আস্ট আছে, এ পর্যন্ত লিখবো, সমস্যা নাই। কিন্তু মাস্টের জায়গায় যে হ্যাড টু, মনে রাখবেন এখানে মাস্ট শুরুতে আছে না, উত্তর সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, প্রশ্ন যাতেই থাকুক, ইন্টারগেটিভ হোক, ইম্পারেটিভ হোক বা এক্সক্লেমেটরি, বাট আনসার যেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচ বলি এটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। ওকে, ওই ক্লাস রিকভার করার ক্ষমতা কারণ নাই, কারণ ফেসবুক ওইটা অটোমেটিক ডিলিট করে দিয়েছে তাদের আপডেট যখন আসছে। ঠিক আছে, এবার এখানে যেটা বলছে হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পিচ অফ ড্যাশ, তো আমরা ইন্টারগেটিভে আসি। এই জায়গায় আবার এগুলার আলোচনা আছে পরে, মানে আগে এমসিকিউ পরে গিয়ে আলোচনা আছে কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সের নারেশন কিভাবে হ্যান ত্যান। তখন আবার যদি আমি ওইটা স্কিপ করি আমার মতো পড়াই, তখন আবার বলবে স্যার এইটুকুও পড়াই যান, তাহলে মাঝখান দিয়ে এক একটা টপিক শেষ করতে 10টা-15টা ক্লাস লাগবে। আচ্ছা, এখন দেখি স্যার, এখানে আমরা বলছি কি সকল উত্তর অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, মানে আগে সাবজেক্ট পরে ভার্ব। আর এটা বোঝানোর আগে আমি এই জন্য একটু তাহলে পার্সোনালি চলে যায় আমাদের বোর্ডে। ওকে, দেখেন প্রথম প্রশ্ন এখানে, হি asked me, সে আমাকে জিজ্ঞাসা করলো আর ইউ ওকে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখন খেয়াল করেন এই যে প্রশ্নটা যে হি আস্কড মি আর ইউ ওকে, এটা আর ইউ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, বাট আমাদের উত্তর সবসময় অ্যাসার্টিভে করতে হবে। উত্তর করব সবসময় কোনটায়, অ্যাসার্টিভে করব। এখন অ্যাসার্টিভে যদি আমরা উত্তর করি তাহলে আগে আসবে সাবজেক্ট পরে আসবে ভার্ব, এটা হচ্ছে উত্তর, আর প্রশ্নটা এই ভার্সনে থাকে। এখন খেয়াল করেন যদি আমরা এটা দেখি তাহলে প্রথমে আসবে হি, তারপরে আস্টটি থেকে যাবে মি। এইবার প্রশ্নতে যদি অলরেডি একটা কনজাংশন দেওয়া থাকে, যেমন হোয়েন, হু, এগুলা কনজাংশন, তাহলে অন্য কোনো কনজাংশন আর বসানো যাবে না। আর যদি প্রশ্নবোধক সেন্টেন্সে এরকম কনজাংশন না থাকে কোনো, তাহলে একটা ইফ যুক্ত করতে হবে। তাহলে যেহেতু কনজাংশন নাই মানে একটা ইফ দিয়ে নিলাম। এবার উত্তরটা করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, মানে আগে ইউ পরে আর এই পাশে, বাট ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে হয়, আর অবজেক্ট হচ্ছে বাহিরে কোনটা, মি শুরুতে লিখতে হয় আই, আর কে এই পাশে লিখবো বাট পাস্ট টেন্সে, তাহলে এখানে কি করতে হবে ওয়াজ, এরপরে ওকে, এবং অবশ্যই শেষে ফুল স্টপ। অবশ্যই কি দিতে হবে শেষে, ফুল স্টপ দিতে হবে। কখন, প্রশ্ন যদি ইন্টারগেটিভেও থাকে, আমরা যখন ইনডিরেক্ট করব এটা সবসময় বর্ণনা, আর বর্ণনা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। ক্লিয়ার কথাটা, এইটুকু ক্লিয়ার বুঝতে পারছেন? যদি এইটুকু বুঝে থাকতে পারেন তাহলে আমরা চলে যাব ইন্টারগেটিভের। এবার আসি দ্বিতীয়টায়, আরেকটা প্রশ্ন দিচ্ছি, যেমন ধরেন হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো হাউ আর ইউ, তুমি কেমন আছো। এবার আমরা এটার উত্তর করতে গেলে হি, তারপরে আস্কড করব, এরপরে মি। এবার দেখেন হাউ নিজেই একটা কনজাংশন, সকল ডব্লিউএস ওয়ার্ড কনজাংশন, তাহলে যদি কনজাংশন না থাকতো এটা তাহলে দিতাম ইফ, যেহেতু কনজাংশন আছে তাহলে ওই কনজাংশনই লিখবেন হাউ। বাট এবার আর ইউ লেখা আছে, বাট আমরা উত্তর সবসময় আগে সাবজেক্ট পরে ভার্ব লিখবো। ওকে, তাহলে ইউটা সেকেন্ড পারসন শুরুতে আসলে আই, মানে যেহেতু এই যে এখানে ছিল অবজেক্ট অনুসারে বসে আই, আর এর পাস্ট এখানে আসে ওয়াজ অথবা ওয়ার, বাট আয়ের সাথে ওয়াজই বসে। ওকে, তাহলে এই টাইপের হবে আমাদের
প্রশ্নর উত্তর ইন্টারগেটিভের। এইটুকু ক্লিয়ার বুঝছেন কিনা? তাহলে আমি এবার এমসিকিউতে যাব। এটুকু ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানান। আচ্ছা, যদি এইটুকু বুঝে থাকেন আমরা এবার প্রশ্নে চলে যাই, এমসিকিউ এখানে। তাহলে এখানে কি বলছে আমাদের প্রশ্নটা এবার দেখেন। প্রশ্নটা হচ্ছে 37 থেকে আমরা করা শুরু করব, যেটা বলছিলাম। তো 37 নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, প্রথমে আছে কি, হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট স্পেস অফ মাস্ট ইউ লিভ নাও। তাহলে ইউ মাস্ট এই চিন্তা করে আপনাকে উত্তর করতে হবে। আর এই অংশটা হি আস্কড মি, তাহলে এই অংশ থেকে করব হি আস্কড মি। প্রথমে যেটা আছে সবগুলাই হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি, হি আস্কড মি। ওকে ফাইন। এবার প্রশ্নের অংশে আসেন, দেখেন প্রশ্নের শুরুতে ডব্লিউএস ওয়ার্ড নাই, তার মানে ইফ বসাইতে হবে। এবার যতগুলো আছে সবগুলারই শুরুতে ইফ আছে, ইফ। এবার আসেন কি লেখা আছে, মাস্ট ইউ। বাট আমরা এটাকে উত্তর কিভাবে ধরে করব, ইউ মাস্ট, এভাবে করব। এখন ইউ কে যদি আসেন, ইউ সেকেন্ড পারসন মানে অবজেক্ট অনুসারে হয়। অবজেক্ট ছিল কোনটা, মি, আর মি কে সাবজেক্টে লিখলে আসে আই। তাহলে এখানে আই, এখানে আই, এখানে আই, এখানে আই, এই পর্যন্ত সব ঠিক আছে। এবার আসেন মাস্ট, মাস্টের পরিবর্তে মাত্র মুখস্থ করছেন কি হবে, হ্যাড টু। এবার যতগুলো আছে অপশন খেয়াল করেন, এটার মধ্যে হ্যাড টু নাই, এটার মধ্যেও হ্যাড টু নাই, তার মানে এই দুইটাকে বাদ দিলাম। এবার এই দুইটার মধ্যে হ্যাড টু আছে, এই দুইটার মধ্যে হ্যাড টু আছে। ওকে ফাইন। লিভ আছে, লিভ। নাও থাকলে দেন লিখতে হয়, নিশ্চয়ই মনে আছে, নাও থাকলে কি লিখতে হয়, দেন। তাহলে এইটার মধ্যে দেন আছে, তাহলে সি নাম্বারটা উত্তর। ক্লিয়ার? আসেন 38 নাম্বারে, অ্যানি মাস্ট আই ডু দ্য শপিং। তো এখানে যে অংশটা আমাদের প্রশ্ন, সেই প্রশ্নটায় আসি। আসলে অ্যানি মাস্ট আই ডু দ্য শপিং, এখানে কিন্তু বলে নাই যে অ্যানি জিজ্ঞাসা করছে, অ্যানি দিয়ে দুইটা ডট ডট দিছে। আলটিমেটলি বুঝে নিতে হবে যার নাম আছে সেই প্রশ্নটা করছে। তাহলে তাহলে অ্যানি জিজ্ঞাসা করছে, এবার অ্যানির পরে একটা আস্ট নিয়ে নিতে হবে আপনাকে। এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝেন, কারণ অ্যানির সাথে আস্ট নাই, বাট আপনাকে নিয়ে নিতে হবে বুঝা, কেন এইখানে ইন্টারগেটিভ সাইন আছে। তাহলে অ্যানি আস্ট, তাহলে অ্যানির সাথে আস্ট যেটা, সেই আস্টটা আমরা খেয়াল করি, এই দুইটাই ওয়ান্টেড টু নো আছে, এই দুইটা বাদ, প্রথমে আস্ট আলাদা লাগবে আমাদের। তাহলে অ্যানি আস্কড এই পর্যন্ত ঠিক আছে, এটাও অ্যানি আস্কড ঠিক আছে। মাস্ট আই, বাট আমরা জানি এটাকে আই মাস্ট ধরে উত্তর করব, তাই না? তাহলে একটা ইফ আসবে, এটা ইফ আছে, ঠিক আছে, এটাও ইফ আছে। অ্যানি যেহেতু মেয়ে, তাহলে আই ফার্স্ট পারসন, তার পরিবর্তে শি লাগবে। এখানেও শি আছে, এখানেও শি আছে, বাট মাস্টের পরিবর্তে লাগবে হ্যাড টু, যেটা এখানে আসে এটাই নাই। তাহলে এটা উত্তর, এটা ভুল। ওকে, এরপরের প্রশ্নটা আমরা দেখি স্যার। ও, এই যে এখানে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নেন ধমাধম। কি থাকলে কি বসবে, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হিয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন। এগুলা নাই, হয়তো না থাকলে হয়তো পরে কোথাও থাকতে পারে। তবে ইট থাকলে ইটই থাকবে, দিস থাকলে দ্যাট হবে। যেমন এখানে লেখা আছে দাস থাকলে সো, কাম থাকলে গো, এগো থাকলে বিফোর, এগো থাকলে বিফোর আছে, হ্যাঁ আছে এখানে। হেয়ার থাকলে দেয়ার, হেন্স থাকলে থেন্স আছে, হ্যাঁ এই যেখানে। হেডার থাকলে থিদার। একটু স্ক্রিনশট নিয়ে নেন এটার প্রয়োজন হলে। আসি আমরা পরবর্তী পেজে যাই। বাট এগুলো দেওয়া উচিত ছিল সবার আগে, আমরা যখন পড়াই তখন এগুলো সবার আগে লিখে দিয়ে নেই। বাট কিছু করার নাই, বইতে যেভাবে গেছে যেই সিকোয়েন্সে, সেই সিকোয়েন্সেই আসি। দেখেন আপনাদের এই যে এখন যে রুলগুলো বোঝা যাচ্ছে না, একটু পরে দেখবেন ইন্টারগেটিভ করার নিয়ম, অ্যাসার্টিভের নিয়ম, এগুলো পরে আছে। বাট তখন যদি আবার আমি ওইটা স্কিপ করি, তখন অনেকে বলবে স্যার এটুকু তো পড়াইলেন না। যে পরিমাণে যাই হোক, আমরা পরেরটাই দেখি। পরের প্রশ্ন আমাদেরকে কি বলছে, প্রশ্নটা দেখতে পাচ্ছেন কিনা।
আচ্ছা, উপরের প্রশ্নটা একটু হয়তো বা মিসিং গেছে, এটা অনেক সময় ছবি নেওয়ার জন্য এমন হয়েছে, পিডিএফ বড় করলে ফেটে যায়, তো এই জন্য আমি ছবি তুলে ছবি ওপেন করছি, এই জন্য আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আচ্ছা, কাম হেয়ার এর ইনডিরেক্ট স্পিচ কি হবে? আচ্ছা, এখানে একটু জিনিস বুঝেন। কাম হেয়ার এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কনজাংশন হিসাবে টু বসে, বাট এখানে আগেই তারা কাম হেয়ারের নিয়মটা করে ফেলছে। এখন আমি ইম্পারেটিভের সেন্টেন্স আপনাদের কেমনে নিয়ম বোঝাবো? যদি না বুঝে আবার এটা করতেও কষ্ট হবে, তাহলে একটু ইম্পারেটিভের নিয়মটা করে আসি আগে। আমি কিন্তু পরে ইম্পারেটিভের নিয়ম এখান থেকে আলাদা করাবো না, এখন এখান থেকে করে দিচ্ছি যেন আপনি এখান থেকে ক্লিয়ার বুঝেন। আসেন ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা কিভাবে করব। ওকে, ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স আপনি কিভাবে বুঝবেন? শুরু হবে মেইন ভার্ব দিয়ে, যেখানে আমি ভার্ব লিখলাম তারপরে থাকবে সাবজেক্ট। ওকে, অর্থাৎ ভার্ব দিয়ে আগে শুরু হবে, এটা মাথায় রাখবেন, মেইন ভার্ব। যেমন ধরেন আমি কাউকে বলি ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু দিয়ে শুরু হয়েছে, মেইন ভার্ব দিয়ে শুরু হবে সবসময়, এটা মনে রাখবো। ঠিক আছে, এখন দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের টোটালি কি কি জিনিস বসে। সেইড অথবা সেইড টু যেটাই থাকুক, আমরা সেটার পরিবর্তে কি করি? তিনটা ওয়ার্ড লিখি সাধারণত, আরো থাকে, তো সেখানে একটা থাকে স্যার অর্ডার্ড, একটা থাকে রিকোয়েস্টেড, আর একটা থাকে অ্যাডভাইসড। তবে যেখানে অর্ডার লিখছি এটার সিনোনিম আকারে কমান্ডেড কথাটাও লেখা থাকতে পারে। ওকে, এছাড়া কিছু ক্ষেত্রে ফরবেড লেখা থাকে, মানে নিষেধ করা, এরকম। সমস্যা নেই, আপনাদের যেভাবে সুবিধা হবে আমি সেভাবেই যাচ্ছি। তাহলে এইগুলো এবার আসেন স্যার, অর্ডার কখন হয়? যখন আদেশ বুঝবেন, আদেশ। ওকে, অনুরোধ বুঝাইলে আপনারা তো জানেন এগুলা, রিকোয়েস্টেড। উপদেশ বুঝাইলে সেটাকে বলা হয় অ্যাডভাইসড। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা আদেশ, কোনটা উপদেশ, আর কোনটা অনুরোধ? সেই জিনিসটা কিভাবে বুঝবেন? এই যে কাজগুলা, এক্ষেত্রে সবসময় দুইটা পক্ষ থাকে, এক পক্ষ বলে আর এক পক্ষ শুনে। যদি কখনো যিনি বলতেছেন তার নিজের স্বার্থে কাউকে কথা বলেন, সেটাকে বলে অনুরোধ। যিনি বলতেছেন তার কোনো স্বার্থ নাই বা যাকে বলতেছেন তার আছে, সেটাকে বলে উপদেশ। যেমন ধরেন আমি যদি কাউকে বলি আমাকে এক গ্লাস পানি দাও, এই পানিটা আমি আমার জন্য চাচ্ছি, মানে এটা আমার স্বার্থ জড়িত। আমি যদি কাউকে বলি আমাকে একটা কলম দাও, এটা আমার জন্য আমি চাচ্ছি, এগুলোকে বলে অনুরোধ। সে যদি না দেয় তার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ আমার স্বার্থ জড়িত। আর যদি আমরা দেখি কোনো কারণে পরবর্তী অংশ, ধরেন কোথাও লেখা আছে, যেমন আমি যদি কাউকে বলি কখনো মিথ্যা বলবা না, সে যদি সারাদিন মিথ্যা কথা বলে, ক্ষতি তার হবে, আমার কিছু যায় আসে না। কাউকে যদি বলি ধূমপান করো না, সদা সত্য কথা বলো, এই যে কথাগুলা, এটা বললে তার সুবিধা, না বললে তার ক্ষতি, আমার কিছু হবে না, এটাকে বলে উপদেশ। তাহলে আদেশ আর উপদেশ সম্পূর্ণ ভিন্ন। ও সরি, অনুরোধ আর উপদেশ। আর আদেশ হচ্ছে দুইজনেরই স্বার্থ জড়িত, যিনি বলতেছেন যাকে বলতেছেন। যেমন বস তার কর্মচারীদের বলতেছেন আজকের মধ্যে কাজগুলা শেষ করবা, যদি আজকের মধ্যে কাজগুলা শেষ না করে ক্ষতি সবার হবে অফিসের। ওকে, এটাকে বলা হয় কি? আমি যেভাবে পড়াচ্ছি এভাবে করেই পড়েন, ভালো হবে। ওকে, আমি রুলগুলো না হলে এখানে আলাদা আলোচনা করতাম না, ঠিক আছে? এবং যখন যেটা আসতেছে সেটা বলতেছি, এবং শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করলে আশা করি ভুলগুলা কেটে যাবে। একটু তাড়াহুড়া করা যাবে না কখনো, বই ধরে কোর্স করলে তাড়াহুড়া করা যায় না, কারণ এটা এমনি রুলস না যে ধুমধাম পড়ে চলে যাবেন। যেহেতু বই পড়লে অনেকগুলো রুলস এসে যাবে, সেগুলো আপনাকে আলোচনা করে যেতে হবে। আচ্ছা, এবার আসেন স্যার, যুক্ত করার জন্য এখানে কোনো কনজাংশন বসে না, তাহলে যুক্ত করার জন্য আমাদের এখানে যেটা প্রয়োজন হয়, যুক্ত করার জন্য প্রিপোজিশন হিসাবে টু বসে, আর নেগেটিভ হলে সেক্ষেত্রে নট টু বসে। এইটুকু শুধু মনে রাখবেন যে টু অথবা নট টু বসে। যেমন এবার আমরা নিচের দিকে ধরেন একটা সেন্টেন্সে যাই, কোথাও লেখা আছে হি সেইড, সে বলল, গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও। তাহলে আমরা বুঝতেই পারবো আমি একটা কলম চাচ্ছি, মানে এটা অনুরোধ, তার জন্য কি দিব? হি রিকোয়েস্টেড। এখানে এবার ইম্পারেটিভ সেন্টেন্স, মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে যুক্ত করবো একটা টু দিয়ে। টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাহলে টেন্সের পরিবর্তন না হইলে গিভটা গিভই থেকে যাবে, গিভ মি মানে আমাকে। তাহলে
আমি এটা ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে বসবে মানে হি, আর হির অবজেক্টিভ ফর্ম এখানে বসবে হিম, এরপরে এ পেন। ওকে, তাহলে সে আমাকে অনুরোধ করছে তাকে একটা কলম দিতে। আবার যদি এরকম লিখতাম হি সেইড, আচ্ছা আমরা এভাবে লিখি শুধু হি সেইড don't run in the sun, সে আমাকে বলছে সূর্যের মধ্যে দৌড়াদৌড়ি করো না। ওকে, এখন যদি আমরা দেখি তাহলে হি সেড সে বলছে, তাহলে হি দিব সূর্যের মধ্যে দৌড়াদৌড়ি করো না মানে এটা একটা উপদেশ, যদি সে দৌড়াদৌড়ি করে ক্ষতি তার হবে। তাহলে এবার আমরা এখানে কি দিব, হি অ্যাডভাইসড। এবার দেখেন ডোন্ট মানে নেগেটিভ, তাহলে এবার দিতে হবে নট টু, এরপরে বাকিটুকু যা আছে তাই রান ইন দা সান। ওকে, তাহলে একটা হচ্ছে টু দিলাম, একটা দিলাম নট টু। একটা হচ্ছে আমাদেরকে কি করছে, অনুরোধ করছে তাই দিয়েছি রিকোয়েস্টেড। একটা হচ্ছে আমাদেরকে উপদেশ দিছে তাই দিছি অ্যাডভাইসড। এখানে প্লিজ লেখা থাকে, অনেকে বলে প্লিজ লেখা থাকলেই যে অনুরোধ হবে এটা ঠিক আছে, বাট না থাকলেও অনুরোধ হতে পারে, এটাও বুঝে নিতে হবে সেন্টেন্সটা পড়ে আমাদেরকে যে হ্যাঁ এটা অনুরোধ। এখন খেয়াল করেন যদি আমরা আরেকটু নিচে যাই, বস সেড ডু ইট নাও, এখনই এটা করো। তাহলে বস আপনাকে কখনো অনুরোধ করবে না, বস যেটা বলো এটা অর্ডার। ওকে, তাহলে অর্ডার্ড যুক্ত করব টু দিয়ে এখানে, তাহলে টু তারপরে ডু এরপরে ইট, নাও থাকলে লিখতে হয় দেন। ইম্পারেটিভের এই হচ্ছে নিয়ম। এটুকু ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন যে এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে এটা ক্লিয়ার করে ফেলেন যে এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা। ওকে, ফরহাদ, ফরহাদ না স্যার, ফরবেড, নিষেধ করলে ফরবেড হবে। হ্যাঁ, এবার আমরা চলে যাই আমাদের প্রশ্নে। প্রশ্ন এখানে একটা এক্সাম্পলই শুধু ইম্পারেটিভ থেকে ছিল, কিছু করার নাই, তার জন্য এটুকু করে নিলাম, পুরোটা সমস্যা নাই, তখন পরবর্তীতে আমাদের জন্য সুবিধা হবে করতে। এবার ধরেন বলছে কি কাম হিয়ার মানে এখানে আসো, তাহলে সে আমাকে বলছে এখানে আসো, এখন আপনি তো বুঝতে পারতেছেন না সেটা দিয়ে আদেশ করছে, উপদেশ দিছে না অনুরোধ। যখন আদেশ উপদেশ অনুরোধ বোঝা যায় না তখন ওই জায়গায় আমাদের যে অংশটা থাকে তার পরিবর্তে আপনাদেরকে অবশ্যই টোল্ড বা সেইড টু কথাটা লিখতে হবে। কখন, যখন আমরা বুঝতে পারবো না। বুঝতে পারছেন যে আদেশ করছে না উপদেশ না অনুরোধ। তাহলে কাম হেয়ার তার জন্য কেউ একজন তো বলছে, এখন কেউ একজন বলছে কে এটা নাই, বাট অপশনে দেওয়া আছে যে হি সেইড, তাহলে হি দিয়ে সবগুলা শুরু করছে, তাহলে হি দিব। হি থাকলে সে তো কাউকে না কাউকে বলছে, যেহেতু এখানে কাকে বলছে যে এখানে আসে উল্লেখ নাই, তাহলে বুঝে নিতে হবে আমাকে বলছে। কারো কথা উল্লেখ না থাকলে বুঝতে হবে কি আমাকে বলছে। তাহলে হির সাথে সেইড টু ছিল আর মি ছিল, এটা চিন্তা করে আপনাকে হি টোল্ড মি কথাটাই আসবে। তাহলে হি টোল্ড মি এটা হতে পারে, অর্ডার আছে এটা নিব না কারণ আদেশ না উপদেশ করছে বলতে পারবো না। টোল্ড আছে দ্যাট বাট মি না, এই জন্য এটা বাদ। হ্যাঁ, এটার মধ্যে টোল্ড মি মানে এটাও হতে পারে। এবার আসেন স্যার যুক্ত করব ইম্পারেটিভ সেন্টেন্সকে টু দিয়ে এখানে। ওকে, তাহলে টু দিয়ে যুক্ত করতে হবে, এটার মধ্যে টু নাই দেখেন শুধু কাম হিয়ার, বাট এইটার মধ্যে টু, কাম থাকলে আবার গো লিখতে হয়, কাম থাকলে কি লিখতে হয় গো। তাহলে এই জন্য আমাদের এইটার ডি নাম্বারটা উত্তর, যে হি টোল্ড মি টু গো দেয়ার। ওকে, পরের প্রশ্ন দেখেন 41 নম্বরে বলছে হি সেইড টু ইউ ক্যান নট ডু দিস। দেখেন সেইডের সাথে টু আছে, বাট টু থাকলেও কাকে বলছে কিছু উল্লেখ নাই, বুঝে নিতে হবে তাহলে আমাকে বলছে সেইডের সাথে, তাহলে বুঝতে হবে কি আছে
মি আছে, তাহলে হি সেড টু মি থাকলে আমরা কি নিব, হি টোল্ড মি। তাহলে এটা হচ্ছে না টোল্ড নাই, এটা হচ্ছে না টোল্ড নাই, এটা আছে এটা আছে, মানে এই দুইটা হতে পারে। আচ্ছা এবার আসেন, ইউ ক্যান নট ডু ইট দাস, তুমি এটা এভাবে করতে পারো না। এখন আমাদের যে অংশটা সেটাই আসতে হবে। তো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে আসে, এখানে অবজেক্ট কি উল্লেখ নাই, যেহেতু উল্লেখ নাই তাহলে বুঝে নিতে হবে এখানে মি ছিল, মি ধরে নিয়ে করতে হবে। আর মি কে শুরুতে লিখলে তো আর মি লেখা যায় না, লিখতে হয় আই, কি লিখতে হয় আই। তাহলে আমাদের এই মির পরে দ্যাট, বাট আই লাগবে, আই আছে, ফাইন, এই পর্যন্ত ওকে। এবার আসে ক্যান নটের পাস্ট কি হবে তাহলে, কুড নট, তাহলে এখানেও কুড নট, এখানেও কুড নট, ওকে। তারপরে ডু আছে, বাট আমাদের যে অংশটা দূর পরের জায়গায় খেলা, ইট থাকলে ইট লিখতে হয়, বলছিলাম যে দিস থাকলে দ্যাট, বাট ইট থাকলে ইটই লিখতে হবে। তাহলে এখানে যেহেতু ইট আছে, আমার এটার মধ্যেও ইট লেখা আছে, বাট এখানে লিখছে দ্যাট, মানে এখানে এটা ভুল করছে, তাহলে এটা উত্তর, বুঝতে পারছেন। এবার পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্ন আমাদের কি কি বলছে, মুন্না সেইড টু জুহান আই শ্যাল কাম টু ইউ টুমোরো, আমি তোমার কাছে আগামীকাল যাব। তাহলে মুন্না সেইড টু জুহান, সেইড টু জায়গায় টোল্ড হবে, আর টোল্ড যেহেতু আছে, যেটাই নাই আগে এটা বাদ দিলাম, তাহলে জুহান পর্যন্ত সব ঠিক আছে, এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত। এবার আই শ্যাল, আমি কালকে বুঝাইছিলাম যে আই এবং উই এরপরে শ্যাল হয়, আর বাকি ক্ষেত্রে উইল হবে, ওকে। এখন আসেন, তাহলে আই ফার্স্ট পার্সন মুন্না অনুসারে আসবে, আর মুন্নার প্রোনাউন হি, তাহলে সবগুলাই হি আছে। এখন সেই জায়গাটায় মাথায় রাখতে হবে, হি হইলেই তো শুধু হবে না, এর মধ্যে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে হি এর পরে যে কথাটা, হির পরে শুড হবে না, কারণ হির পরে উড হবে, এখানে শ্যাল ধরা যাবে না, হি হইলে এখানে উইল হইতো, ওকে। তাহলে হির পরে শুড লেখা যাবে না, কি লিখতে হবে, উড, তাহলে শুড যেটা আছে এটাকে বাদ দিয়ে দিলাম, ওকে। এবার আসেন, হির পরে উড লাগবে, উড, এবার কাম আছে, কাম থাকলে কি হবে, গো, এখানে ডিরেক্ট গো লেখা আছে কাম থাকার জন্য গো, বাট এখানে আবার বি আসছে, মানে আলাদা একটা জিনিস তারা জন্ম দিছে, বি এক্সট্রা, তার জন্য এটা ভুল, তাহলে এটা কারেক্ট, ঠিক আছে। কারেক্ট থাকলে কুড, ও ক্যান নট থাকলে কুড নট, হ্যাঁ এটা তো আমরা জানি। ও এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, একটা জিনিস হচ্ছে দাস, এখন দাস থাকার জন্য যেটা প্রশ্ন যে স্যার এখানে দ্যাট ওয়ে কথাটা লিখছে, দ্যাট ওয়ে এক্সট্রা অংশ, ওকে, দ্যাট ওয়ে ওইটাই লেখা আছে দুইটাই, দাস থাকলে সো লিখতে পারতো, লাইক সো লিখতে পারতো। নেক্সট কোশ্চেনটা খেয়াল করেন, এবার এটা বেশ কয়েকবার আসা প্রশ্ন, 29তম বিসিএস এর প্রশ্ন এটা, বলছে আই উইল হ্যাভ এ কাপ অফ টি মাই ফাদার সেইড বিকজ আই এম নট হাংরি, তাহলে মাই ফাদার সেইড প্রথমে এটা আসবে, তাহলে মাই ফাদার সেইড দ্যাট, মাই ফাদার সেইড দ্যাট, সবগুলাই ঠিক আছে। এবার যে কথাটা আমাদের লাগবে, আই দিয়ে শুরু করব, আই ফার্স্ট পারসন, তাহলে হি হবে মাই ফাদারের পরিবর্তে, সবগুলা হি আছে, ওকে ফাইন, হি নিলাম। বাট কথা হচ্ছে স্যার হির পরে উইল লেখা, বাট আমাদের লাগবে উড, যেহেতু এই পাশে পাস্ট টেন্স আছে, ওই পাশে পাস্ট, তাহলে এখানে উইল আছে আর এখানে উইল আছে, তাহলে প্রথমে এই দুইটা বাদ। এবার এ পাশে উড আছে, এ পাশে উড আছে, এ পাশে হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে, এখানেও হ্যাভ আছে, বাট এর পরের যে কথা, হ্যাবের পরে এ কাপ অফ টি হওয়ার কথা, বাট তারা আবার আরেকটা জিনিস জন্ম দিছে, এখানে হ্যাবের পরে একটা হ্যাড লিখছে, তো হ্যাবের পরে হ্যাড আমরা জানি এটা হবে না, সরাসরি হ্যাভ এ কাপ অফ টি এটা হবে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, সি নাম্বারটা, ওকে। নেক্সট কোশ্চেন দেখেন, এখানে কি বলছে, ফারিদা সেইড টু হার মাদার, ফারিদা তার মাকে বলছে আই শ্যাল গো টু বেড নাও, আমি এখন বিছানায় যাব, তাহলে ফরিদা টোল্ড আসবে চলে, তাহলে ফরিদা টোল্ড যেখানে আছে সেখানে আমরা চিন্তা করি, আবার টোল্ড না থাকলে সেইড টু, যেটা সেইড টু নিতে পারবো, বাট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মেইন অংশটার কাজ করা, এই যে আই শ্যাল আছে, আয়ের জায়গায় কি হবে, শি, আর শি হইলে শির সাথে শুড হয় না, হয় উড, শি উড, তাহলে শি উড যেটা আছে সেটা আপনার উত্তর হবে। এখন যদি আপনি দেখেন এইটার মধ্যে শি উড আর এইটার মধ্যে শি উড আছে, অন্যগুলাই শি উইল লেখা, শি শুড লেখা, তার মানে এই দুইটা আমি আগেই বাদ দিতে পারি, ঠিক আছে।
তাহলে শি উড আর শি উড এই দুইটা জিনিস। আর উডের পরে সবসময় গো হয়, গোজ হয় না, যেটা এখানে তারা ভুল করছে। তাহলে এই জন্য এটা বাদ, এটা উত্তর। যে ফরিদা সেইড টু হার মাদার, এখানে টোল্ডও লিখতে পারতো তারা, কিন্তু অপশনে দেয় নাই। টোল্ড হার মাদার দ্যাট শি উড গো টু বেড, নাও থাকলে দেন লিখতে হয়, যে দেনও এখানে দেওয়া আছে, বাট এইখানে নাও দেওয়া আছে, এটা ভুল। ঠিক আছে, এটা ছিল 44 নাম্বার প্রশ্ন। এরপরে দেখি পরের প্রশ্ন কি বলছে। দ্য টিচার সেইড আই শ্যাল নট টিচ হিম ইংলিশ। টিচার বলছে আমি তাকে ইংরেজি পড়াবো না। তাহলে আই শ্যাল, আপনার আয়ের জায়গায় কি লিখতে হবে, হি, যেহেতু দ্য টিচার, আর হির সাথে শ্যাল হয় না, শ্যালের জায়গায় এখানে কি হবে, শুড, না শুডের পাস্ট উড। ওকে, তাহলে হি উড, বাকিটুকু যা আছে তাই। এবার যতগুলো অপশন আছে তার মধ্যে উড কোনটায় আছে সেটা দেখেন আগে। হি উড, হি উড, হি উড, এ পর্যন্ত ঠিক আছে। তাহলে আমার যেটাই উড নাই আগে সেটাকে বাদ দিলাম। এইবার খেয়াল করেন যতগুলো আছে তার মধ্যে টিচার সেইড আছে, তাহলে টিচার সেইড এটার মধ্যেও আছে টিচার সেইড, বা দ্যাট নাই এখানে, তার জন্য এটা বাদ। এটার মধ্যেও সেইড আছে এই পর্যন্ত, ওকে, এটার মধ্যেও সেইড আছে এই পর্যন্ত, ওকে ফাইন। এখানে উড নট টিচ এর জায়গায় এখানে টক লেখা আছে, যেটা ভুল, কারণ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, নোট এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, তার জন্য এটা ভুল, এটা কারেক্ট, কারণ এখানে বেস ফর্ম আছে, বাট এরা টট লিখছে, এটা ভুল। ওকে, আসেন লাস্ট কোশ্চেন 46। সেখানে বলছে কি, হি সেড টু মি, সে আমাকে বললো, ইউ ক্যান নট ডু ইট। তাহলে সে আমাকে বলছে তুমি এটা করতে পারো না। তাহলে সেইড এর জায়গায় আগে আমরা টোল্ড হিসাব করি, আর এইখানে ইউ ক্যান নট লিখছে, তাহলে ইউ ক্যান নট এর জায়গায় কি হবে, হি সেড টু মি, সে আমাকে বলছে ইউ ক্যান নট, ইউ সেকেন্ড পারসন মানে মি অনুসারে আসবে, তাহলে এখানে আসবে আই, আর ক্যান নট এর জায়গায় আসবে কুড নট, কি আসবে, কুড নট, আই কুড নট ডু ইট। এবার যতগুলো অপশন দেখেন এই সবগুলোর মধ্যে আই কুড নট এই পর্যন্ত লেখা আছে কোথায়, তাহলে এটার মধ্যে আই কুড নট আছে, এটার মধ্যেও আই কুড নট আছে, বাট এখানে একটা হ্যাভ দিছে এক্সট্রা, মানে এটা ভুল, এই জন্য। এখানেও আছে হি টোল্ড মি দ্যাট আই কুড নট ডু দ্যাট, আপনাদেরকে বলছিলাম ইট থাকলে ইট হয়, দ্যাট হয় না, তাহলে এটা ভুল, এখানে ভুল করছে। এবার এটার মধ্যে দেখেন হি টোল্ড মি দ্যাট আই কুড নট ডু ইট, মানে এটা ঠিক আছে। তাহলে আমাদের এ নাম্বারটা উত্তর। এই যেখানে লেখা আছে দেখেন ইট অপরিবর্তিত থাকে, আমরা এটাকে তখনও বলেছিলাম যে ইট থাকলে এটি লিখতে হয়। ওকে, পরের প্রশ্নগুলো আমরা একটু দেখবো, পরের পেজের এমসিকিউ গুলা। এই যে দেখেন এখানে সবার ইন্টারগেটিভ সেন্টেন্স, যাই হোক আমি প্রশ্ন সলভ করাই দেবো একবারে, যেহেতু আমি বুঝাইছি নিয়মটা, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন, she said to him I will call you as soon as possible। তাহলে সে আমাকে বলছে আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব কল করব, তাহলে আয়ের জায়গায় কি হবে, এই শি, এখানে আবার শি, আর শির সাথে উইলের পাস্ট কি হবে, উড, তাহলে শি উড, বুঝছেন কি হবে, শি উড, আর জয়েন করবো একটা দ্যাট দিয়ে, তাহলে শি টোল্ড হিম, বাট এটার মধ্যে হিম নাই, সরাসরি দ্যাট, এই জন্য এটা বাদ। এটার মধ্যে শি টোল্ড হিম আছে, শি টোল্ড হিম, শি টোল্ড হিম হইতে পারে, বাট এটার মধ্যে এখানে দ্যাট নাই, যে দ্যাট না আমার দরকার ছিল, এই জন্য এটাও ভুল, এই দুটাকে বাদ দিয়ে দিলাম। এবার এখানেও দ্যাট নাই, সরাসরি শি লেখা আছে, তাহলে এটাও ভুল, তাহলে এটা কারেক্ট। তাহলে শি টোল্ড হিম দ্যাট শি উড কল হিম অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, এটা ইন্টারগেটিভের নিয়মে চলে আসি, যেহেতু আমি বুঝাইছি, আর আশা করি এখন বুঝাইলে আপনারা বুঝতে পারবেন। নিয়মে পড়লাম না, এখানে আসি। শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করছিল আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। তাহলে আর ইউ কে আমরা কি চিন্তা করে করব, ইউ আর, এভাবে অ্যাসার্টিভে উত্তর করতে হবে, একটু আগে বলছিলাম। এখন ধরেন ক্লাস রুটিন তো গ্রুপে দেওয়া আছে, আমাদের এই গ্রুপে আপলোড দেওয়া আছে, দেখবেন ক্লাস রুটিন আপলোড দেওয়া আছে ফেব্রুয়ারি মাস লিখে। আচ্ছা এখন খেয়াল করেন, তাহলে শি আস্কড মি, সবগুলাই শি আস্কড মি, আস্কড মি, আস্কড মি, ঠিক আছে। বলছিলাম এখানে ডব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ দিতে হয়, আর ডব্লিউএস ওয়ার্ড থাকলে ওয়ার্ড, একটার মধ্যে ওয়েদার দিছে, তাহলে ওয়েদার এটা আমরা ভুল করব, হ্যাঁ ওয়েদার, তাহলে ইফ দিয়ে হবে, তাহলে এটা ইফ, এটা ইফ, এটা ইফ, ঠিক আছে। ইউ সেকেন্ড পারসন মানে অবজেক্ট অনুসারে হবে, অবজেক্ট ছিল মি, তার মানে আই, ঠিক আছে, আই, ঠিক আছে, আই, ঠিক আছে। আয়ের পরে পাস্ট হিসাবে সবসময় ওয়াজ বসে, যেমন আর এর পাস্ট হচ্ছে ওয়াজ আর ওয়ার, আয়ের সাথে ওয়াজ, তাহলে আয়ের পরে ওয়াজ আছে যেটা, সেটা হবে আমাদের উত্তর। এখন খেয়াল করেন এখানে আয়ের পরে হ্যাভ লিখছে, তার মানে এটা ভুল, এখানে আয়ের পরে হ্যাড লিখছে, মানে এটা ভুল।
এখানে আয়ের পরে ওয়াজ লিখছে, তাহলে এটা কারেক্ট। ওকে, এরপরে বাকিটা যেটা ছিল সেটাই আসছে। আসেন পরবর্তী সেন্টেন্স কি বলছে, মাদার সেইড টু মি ডিড ইউ স্প্রেড দ্য রুমার। এখন ধরেন মাদার সেইড টু মি, ইন্টারোগেটিভ সাইন আছে মানে আস্কড হয়ে যাবে এটা, তাই না? তাহলে আস্কড কথাটা আমরা লিখবো, তাহলে মাদার আস্কড মি কথাটা আসবে কি, মাদার আস্কড মি। প্রথমটার মধ্যে মাদার আস্কড আছে, মি লেখা নাই, সাথে টু দিছে এক্সট্রা, আস্কডের সাথে টু হয় না, এই জন্য এটা ভুল। এবার বাকি সবগুলা দেখি, বাট বাকিগুলোর মধ্যে আমাদের যে অংশটা ইফও হয় ওয়েদারও হয়, সমস্যা নাই, বাট ইফ নাকি ওয়েদার এটা আমরা একটু খেয়াল করবো। তাহলে মাদার আস্কড মি ইফ, মাদার আস্কড মি ওয়েদার, মাদার আস্কড মি ওয়েদার। ইফ যেখানে হয় সেখানে ওয়েদারও আমরা দিতে পারবো, সমস্যা নাই। বাট কথা হচ্ছে স্যার এখানে আগে থেকেই ডিড আছে, ডু থাকলে ডিড করতাম, বাট আগে থেকে যখন ডিড থাকে মানে পাস্ট, এই নিয়মটা করাইছিলাম, তখন হ্যাড দিয়ে মেন ভার্বের তৃতীয় রূপ লিখতে হয়, তাহলে হ্যাড স্প্রেড হবে, কি হবে, হ্যাড স্প্রেড। কখন, যখন আগে থেকেই পাস্ট টেন্সে থাকবে, এটা আমরা প্রথমে করছিলাম। প্রেজেন্ট টেন্স হইলে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স হইলে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। ওকে, এখন যতগুলো আছে তার মধ্যে হ্যাড স্প্রেড কোথায় আছে সেটাকে আগে দেখি। তাহলে সাবজেক্ট হবে, তারপরে হ্যাড স্প্রেড হবে। প্রথমটা তো আগেই ভুল হয়েছে, আর পরবর্তী অংশটায় দেখেন বি নাম্বার যেটা, এখানে এই পাশে আই স্প্রেড, তাহলে এই জন্য এটা ভুল। বাট এই দুইটার মধ্যে আই হ্যাড স্প্রেড ঠিক আছে, বাট স্প্রেডের তৃতীয় রূপ স্প্রেড, এখানে স্প্রেডেড লিখছে মানে এটা ভুল করছে। ওকে, সি নাম্বার উত্তর, যে আই হ্যাড স্প্রেড দ্য রুমার। ঠিক আছে, পরের প্রশ্নটা একটু খেয়াল করি। 50 নম্বরে বলছে, হাউ ডেয়ার ইউ ওয়েক আপ মি, দ্য লায়ন রোয়ার্ড অ্যাট দ্য মাউস। তাহলে লায়ন রোয়ার্ড, অর্থাৎ সে শুধু রোয়ার্ড করছে মানে চিল্লাই উঠে জিজ্ঞাসা করছে তাকে, তাহলে চিল্লাই উঠছে এবং জিজ্ঞাসা করছে, রোয়ার্ড শব্দ গংডিয়ে ওঠা, গ্যাজরায় ওঠা, যেটাকে বলে গর্জন করে ওঠা। ওকে, তাহলে গর্জন করছে এবং জিজ্ঞাসা করছে, তাহলে দ্য লায়ন, এই যে দ্য লায়ন রোয়ার্ড এন্ড সেইড টু, বাট সেইড টু হবে না, হবে আস্কড। কি হবে এখানে, আস্কড, তাহলে এই জন্য এটাকে ভোট দিলাম। তাহলে এখানে দ্য লায়ন সেইড টু লেখা আছে, বাট আস্কড হবে, যেহেতু প্রশ্নবোধক সাইন আছে দেখেন প্রশ্নের মধ্যে। দ্য লায়ন কোশ্চেনড দ্য মাউস, কোশ্চেনড হয় না, হ্যাঁ কোশ্চেনড হয় না, কি হবে, আস্কড, এটাকে ভুল। তাহলে দ্য লায়ন রোয়ার্ড এটা ঠিক আছে, এন্ড আস্কড দ্য মাউস। এরপরে দেখেন এখানে হাউ ছিল, তার জন্য হাউ, ডব্লিউএস ওয়ার্ড। এরপরে ডেয়ার ইউ, ইউ এটা সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে হয়, অবজেক্ট ছিল কি, মাউস, মাউসের প্রোনাউন ইট, যেহেতু এটা একটা ইতরবাচক প্রাণী, তাহলে ইট। ডেয়ার এর তৃতীয় রূপ কি, সরি পাস্ট, ডেয়ার্ড, তারপরে বাকিটুকু যেভাবে ছিল, টু ওয়েক আপ, ওখানে লেখা ছিল যেটা হিম। ওকে, এই জন্য এটা উত্তর। আপনারা উত্তর করার সময় আগে ভুলগুলা খুঁজে বের করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। 51 নম্বর প্রশ্ন বলছে কি, ওয়্যার ওয়্যার ইউ বর্ন, ওয়্যার পাস্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই হ্যাড আসবে, আর ওয়্যার এর তৃতীয় রূপ বিন, তাহলে উত্তরে হ্যাড বিন থাকতে হবে, এটা মাথায় রাখবো। হ্যাঁ, যদি এটা আর থাকতো তাহলে ওয়্যার লিখতাম, বাট আগেই যখন ওয়্যার তাহলে লাগবে হ্যাড বিন। তাহলে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে হি আস্কড মি যেটার মধ্যে নাই সেটাকে বাদ দিলাম, এটা টোর লেখা আছে, তাহলে সে আমাকে জিজ্ঞাসা করছে। এবার হ্যাড বিন লাগবে, হ্যাড বিন শুধুমাত্র এই একটার মধ্যে আছে, দেখেন ওইটাও হ্যাড বিন না, এটাও নাই, এই জন্য এই দুইটা ভুল, তাহলে এটা উত্তর, সে আমাকে জিজ্ঞাসা করছে হোয়ার আই হ্যাড বিন বর্ন। ওকে, এরপরের প্রশ্ন দেখি 52 নাম্বার, সেখানে কি বলছে, হাউ ডিড ইউ ডু ইট। দেখেন ডিড লেখা আছে মানে পাস্ট টেন্স আগেই, তাহলে আপনার লাগবে এখানে একটা হ্যাড, আর ডু তৃতীয় রূপ ডান, তাহলে হ্যাড ডান কথাটা যেটাই থাকবে সেটা আসবে উত্তর। এবার আসি আমরা, সে আমাকে জিজ্ঞাসা করছে তুমি এটা কিভাবে করছো, তাহলে প্রশ্ন করছে বা জিজ্ঞাসা করছে, এই প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা এটাকে আস্কড বা ইনকোয়ার্ড বলে, বাট এখানে তারা সেইড টু লিখছে, আস্কড দেয় নাই, তার পরিবর্তে ইনকোয়ার্ড লিখছে, তাহলে প্রথমে আমরা এই দুইটা বাদ দিলাম যেহেতু আস্কড কথাটা নাই, তাহলে ইনকোয়ার্ড অফ দিতে পারি। তারা আমাকে জিজ্ঞাসা করছে, এবার হাউ দিয়ে শুরু হয়েছে, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড তাহলে হাউই বসবে, বাট এইখানে তারা ইফ লিখছে যেটা ভুল, কারণ ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে করতে, তাহলে হাউ, এরপরে আই, এরপরে দেখেন একটু আগে বলছি না যে হ্যাড ডান, এই যে এখানে দেখেন হ্যাড ডান লেখা আছে, তাহলে বি নাম্বারটা এখানে উত্তর, যে হি ইনকোয়ার্ড অফ মি হাউ আই হ্যাড ডান ইট। ওকে, এরপর যদি আমরা দেখি নেক্সট কোশ্চেনটা, লাস্ট কোশ্চেন আজকে, কোশ্চেন নাম্বার 53।
সে আমাকে জিজ্ঞাসা করছে ডিড ইউ টেক দ্য এক্সামিনেশন, তাহলে ডিড লেখা আছে, তাহলে কি হবে স্যার হ্যাড, আর এই টেকের তৃতীয় রূপ টেকেন, তাহলে হ্যাড টেকেন যেটা থাকবে সেটা হবে আমাদের উত্তর। তাহলে সে আমাকে বলছে ডিড ইউ টেক দ্য এক্সামিনেশন, দ্য ইনডিরেক্ট কি হবে দেখি। তাহলে প্রথমেই আসেন হ্যাড টেকেন কোনটার মধ্যে আছে, এই লাস্টে একটার মধ্যে শুধু হ্যাড টেকেন আছে, আর কোথাও হ্যাড টেকেন নাই, হ্যাড গিভেন, টুক, টেক, সোজা করে ফেলতে পারবেন, তাহলে এটা উত্তর। এটা হচ্ছে অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে বুঝে গেলে উত্তর করতে পারবো। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ক্লাস করছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস হবে আমাদের এখানে 428 না, নেক্সট ক্লাস হবে 429 নাম্বার পেজ থেকে। ওকে, একটু কমেন্টে লিখে রাখেন প্রয়োজনে 429 পেজ, ঠিক আছে। আর কন্টিনিউ সবাই ক্লাস করবেন কাইন্ডলি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা তাহলে শেষ করছি। আশা করি আপনাদেরকে আমার যথাসাধ্য যতটুকু সম্ভব বই থেকে এমসিকিউ আরে বোঝানোর চেষ্টা করছি। আজকের মতো তাহলে আমরা শেষ করি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে স্যার? তাহলে প্রশ্ন থাকলে একটু করবেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদিও 10টায় শেষ হওয়ার কথা, বাট 10টা 5 বেজে গেছে, কিছু করার নাই, এটা প্রশ্নের উপরে নির্ভর করে। সময় আরো বেশি লাগলে আরো একটু বেশিও নিব, অনেক সময় কম হইলে আবার একটু কমও নিব। এটা জাস্ট আমাদের প্রশ্নের প্যাটার্নের উপর নির্ভর করে। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা তাহলে শেষ করবো। হ্যাঁ, এই তো 429 পেজ, একটু মনে রাখবেন দয়া করে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অথবা গ্রুপ ভার্বের ক্লাস পরে হবে, সমস্যা নেই। কবে হবে এটা বলা যায় না, হ্যাঁ, তবে আমি চেষ্টা করবো এর পরবর্তীতে প্রয়োজনে নেওয়ার জন্য। ওকে, আচ্ছা স্যার, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বুঝলাম না, পুরা সিজন ভালো ছিলাম, এখন শুধুমাত্র ঠান্ডা লেগে গেছে শেষ সময় এসে, কি একটা অবস্থা। ন্যারেশনের আরো 2টা ক্লাস হবে স্যার।